আজ শুরু করছি মাধ্যমিক 2027 ভৌত বিজ্ঞানের পর্যায় সারণী চ্যাপ্টারের 3 নম্বর পার্ট। এই 3 নম্বর পার্টের 9 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো ক্ষার ধাতুগুলির নাম লেখো এবং ক্ষার ধাতুগুলি দীর্ঘ পর্যায় সারণীতে কত নম্বর শ্রেণীতে অবস্থান করে। একই সঙ্গে আরো একটা প্রশ্ন দেওয়া আছে কি ক্ষার ধাতুগুলির বৈশিষ্ট্য লেখো। এই 9 দাগের প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এখান থেকে এইরকম টাইপের কোশ্চেনগুলোই মাধ্যমিকে আসে। যেহেতু এরকম টাইপের কোশ্চেনগুলো মাধ্যমিকে আসে, সেই জন্য সমস্ত ছাত্রছাত্রীকে বলছি যারা এই ভিডিওটি দেখবে অবশ্যই এরকম টাইপের কোশ্চেনগুলো একটু সিরিয়াসভাবেই পড়বে। তাহলে ক্ষার ধাতুগুলির নাম কি হবে? ক্ষার ধাতুগুলির নাম কি আমরা মনে রাখবো? দেখা যাচ্ছে ক্ষার ধাতুর কিছুটা নাম আমরা মনে রাখলাম, কিন্তু এরপরে যখন বলবে ক্ষারীয় মৃত্তিকা ধাতু, তারপরে যখন বলবে সন্ধিগত মৌল, তারপরে হ্যালোজেন মৌল, তারপরে হচ্ছে নিষ্ক্রিয় মৌল, অনেকগুলো মৌল যখন হয়ে যাবে তখন আর নামটা মনে থাকবে না। সেই জন্য আমরা একটা সিস্টেম এটাকে পড়ে নেব। তাহলে ক্ষার ধাতুর নাম আমরা মনে রাখবো কিভাবে? লিনা, লিনা কারব সে ফেরার, लीना करब से फरार। लीना एल आई ली, एन ए ना, का के रब आरबी से सी एस ফেরার এফ আর। তাহলে আমার হয়ে গেল কি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম। তাহলে ক্ষার ধাতুগুলির নাম আমি অনায়াসে লিখে দিতে পারবো। এই যে কে মানে কি পটাশিয়াম, তাহলে পটাশিয়াম নাম আমার মনে নেই, মনে রাখার কোনো দরকারও নেই। পরীক্ষায় প্রশ্ন পড়লো যে দুটি ক্ষার ধাতুর নাম লেখো, তাহলে আমি দুটি ক্ষার ধাতু লিখে দিলাম এন এ এবং কে, হয়ে গেল। তাহলে আমাকে যে নাম মনে রাখতে হবে তা না, সংকেত লিখে দিলেই হয়ে যাবে। একই সঙ্গে আরো একটা প্রশ্ন ছিল যে ক্ষার ধাতুগুলি দীর্ঘ পর্যায় সারণীতে কত নম্বর শ্রেণীতে অবস্থান করে। ক্ষার ধাতুগুলি দীর্ঘ পর্যায় সারণীতে 1 নম্বর শ্রেণীতে অবস্থান করে, এটা আমাকে মুখস্থ রাখতে হবে। এর পরের কি প্রশ্ন আছে, ক্ষার ধাতুগুলির বৈশিষ্ট্য লেখো। তাহলে ক্ষার ধাতুগুলির বৈশিষ্ট্য, তাহলে আমরা কি বৈশিষ্ট্য মুখস্থ রেখে দেবো? কতদিন মুখস্থ রেখে দেবো? বেশি দিন তো মুখস্থ রাখা সম্ভব না, কারণ কি আমাদের বিভিন্ন সমস্যার মধ্যে থাকতে হয়। সেই জন্য বেশি মুখস্থ রাখারও দরকার নেই, টেকনিক প্রয়োগ করে হয়ে যাবে। কিভাবে টেকনিক প্রয়োগ করব? যে কোনো একটা মৌল নিয়ে নিলাম সোডিয়াম এন এ, বা পটাশিয়াম নিলাম কে, যে কোনো একটা নিলেই হয়ে যাবে। জাস্ট এটা আমি বোঝার জন্য করব, কিন্তু লিখবো কি বৈশিষ্ট্যগুলোই। এই সোডিয়াম কত নম্বরে থাকে পর্যায় সারণীতে? 11 নম্বরে, অর্থাৎ সোডিয়ামের প্রোটন সংখ্যা কত? 11। এবং এই পটাশিয়ামের প্রোটন সংখ্যা কত? 19। আমি দুটো দিয়ে উদাহরণ দিচ্ছি একসঙ্গে। তাহলে এই যে প্রোটন সংখ্যা, এই প্রোটন সংখ্যাটাকে আমি ভেঙে দিচ্ছি, যেটাকে আমরা বলি কি ইলেকট্রন সংখ্যা। সেই ইলেকট্রন সংখ্যাটাকে ভাঙলে প্রথমে কত হবে? প্রথমে হবে 2, তারপরে কত হবে? 8, তারপরে কত হবে? 1। তাহলে 2, 8, 1। কেন 2, 8, 1 হচ্ছে? এর কারণ হচ্ছে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করা হয় 2, 8, 8, 10 এই নীতি অনুযায়ী। তাহলে এই নীতি থেকে প্রথমে কত হচ্ছে? এই 2, 2 বসে গেল, তারপরে কত হচ্ছে? 8, 8ই বসে গেল। তারপরে আমার কত দরকার ছিল? 8-এর, কিন্তু আমার কাছে তো 8 নেই, আছে কত? 1। তাহলে 1 দিয়ে দিলাম, 2, 8, 1 হয়ে গেল। পটাশিয়ামের ক্ষেত্রেও দেখো 19 নম্বর আছে, তাহলে প্রথমে আমি কত দেবো? 2, তারপরে কত? 8, তারপরে কত? আবার নিয়ম আছে কি 8। তাহলে আমার দেখো 8 আছে কিনা, 2 আর 8-এ 10, তাহলে 8 এখনো আছে। তাহলে 8 দিয়ে দিলাম, 18, পড়ে আছে কত? 1। দেওয়ার কথা ছিল কত? 10। নেই তো কিভাবে দেবো? না থাকলে দেবো কিভাবে? আমরা অনেক সময় টাকা ধার নিই না বন্ধুদের কাছ থেকে, তারপরে যখন সে টাকাটা চাই তখন আমরা কি বলি? আরে নেই তো কোথার থেকে দেবো। ঠিক এখানেও সেই একই রকম নীতি, যে নেই তো আমি কোথার থেকে দেবো, যেটা আছে সেটাই দিয়ে দিচ্ছি। তাহলে দেখো এই প্রত্যেকটাই সোডিয়াম বলো বা পটাশিয়াম বলো, এদের সর্ববহিস্থ কক্ষে কটা করে ইলেকট্রন আছে? একটা করে ইলেকট্রন আছে। তাহলে আমি প্রথম বৈশিষ্ট্য লিখে দিচ্ছি কি ক্ষার ধাতুর বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য কি হবে? সর্ববহিস্থ কক্ষে একটি ইলেকট্রন থাকে। তাহলে এটাকে আমার মুখস্থ রাখতে হবে? রাখার কোনো দরকার নেই। আমি এখানে দেখতে পাচ্ছি কি সর্ববহিস্থ কক্ষে একটা ইলেকট্রন আছে, তাই এখানে লিখে দিলাম কি সর্ববহিস্থ কক্ষে একটি ইলেকট্রন থাকে। 2 নম্বর বৈশিষ্ট্যকে লিখে দিচ্ছি যে যেহেতু সর্ববহিস্থ কক্ষে 1 আছে, সেই জন্য যোজ্যতা কত হবে? 1। তাহলে ক্ষার ধাতুগুলির যোজ্যতা 1। 3 নম্বর বৈশিষ্ট্য কি হবে?
যেহেতু সর্ববহিস্থ কক্ষে একটি ইলেকট্রন আছে, যাদের সর্ববহিস্থ কক্ষে একটি অথবা দুটি অথবা তিনটি ইলেকট্রন থাকবে তারা কি করবে, একটি, দুটি এবং তিনটি ইলেকট্রন বর্জন করবে। দেখো সেই জিনিসটা আমি লিখে দিচ্ছি, যদি 1, 2, 3 থাকে তাহলে কি হবে, ধাতু। আবার 1, 2, 3 থাকলে কি হবে, ক্যাটায়ন। তাহলে দেখো এই সর্বস্থ কটা আছে, একটা আছে, তাহলে কি হবে, একটি ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে পরিণত হয়। তাহলে আমার বৈশিষ্ট্য লিখতে বলবে কটা, দুটি, আমি এখানে লিখে দিচ্ছি কটা, তিনটি। তাহলে আমার আর লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে ক্ষার ধাতুর বৈশিষ্ট্য নিয়ে আর কারোর কোনো প্রশ্ন আশা করি থাকবে না। যদি তারপরও কারোর ক্ষার ধাতুর বৈশিষ্ট্য বা ক্ষারীয় মৃত্তিকা ধাতুর বৈশিষ্ট্য এরকম যে সমস্ত বৈশিষ্ট্য নিয়ে প্রশ্নগুলো করাবো, যদি কারোর কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে লিখবে, তার জন্য আবার স্পেশাল ভিডিও দিয়ে দেবো। যে 1, 2, 3 হলে কিভাবে ধাতু হয়, 5, 6, 7 হলে কিভাবে অধাতু হয়, 1, 2, 3 হলে কখন ক্যাটায়ন হবে, কখন অ্যানায়ন হবে, এই টাইপের একটা ভিডিও তাদের জন্য অবশ্যই দিয়ে দেবো। সেক্ষেত্রে আমাকে কমেন্টে লিখতে হবে। 10 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো, ক্ষারীয় মৃত্তিকা ধাতুর উদাহরণ দাও। ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি দীর্ঘ পর্যায় সারণীতে কত নম্বর শ্রেণীতে অবস্থান করে, এবং একই সঙ্গে দেওয়া আছে কি ক্ষারীয় মৃত্তিকা ধাতুর বৈশিষ্ট্য লেখো। তাহলে ক্ষারীয় মৃত্তিকা ধাতুর উদাহরণ দাও, আমরা কি মুখস্থ করব না, তাহলে আমরা কি করব, টেকনিক শিখবো। টেকনিকটা কিভাবে শিখবো, বেটা মাঙ্গে কন্যা সুন্দর বাপ রাজি, অথবা বেটা মাঙ্গে কার সেন্ট্রো বাপ রে। বেটারা সবসময় এরকমই হয়, হয় সুন্দর দেখে কন্যা পছন্দ করবে, না হয়তো সুন্দর একটা বাইক পছন্দ করবে বা সুন্দর একটা গাড়ি পছন্দ করবে। সেই থেকেই আমরা ক্ষার ধাতুর উদাহরণ এবং ক্ষার ধাতুর বৈশিষ্ট্যটা জেনে নেব। তাহলে দেখো, ক্ষার ধাতুর উদাহরণ আমার মনে রাখার জন্য আমাকে জাস্ট এতটুকুই মনে রাখতে হবে যে বেটা মাঙ্গে কন্যা সুন্দর বাপ রাজি। তাহলে বেটা বিই, মাঙ্গে এমজি, কন্যা সিএ, সুন্দর এসআর, বাপ বিএ, রাজি আর এ। তাহলে দেখো, বেটা মাঙ্গে কন্যা সুন্দর বাপ রাজি। বেটা যদি সুন্দর কন্যা নিয়ে বাড়ি হাজির হয় না, বাবা আর কিছু বলবে না। এছাড়াও আর একটা উদাহরণ ছিল কি, বেটা মাঙ্গে কাজ সেন্টার বাপরে। বেটারা এখন অনেকটাই চালাক, কারণ ওরা জানে যে যদি বিয়ে করি তা গাড়ি এমনি ফ্রি পাবো। সেই জন্য ওরা চয়েসটা করে কি, সবসময় মেয়েটাকে ওরা চয়েস করে, কারণ বিয়ে করলে গাড়ি অটোমেটিক্যালি ফ্রি পাবো। সেখান থেকেই সূত্রটা বানিয়ে দিলাম যে বেটা মাঙ্গে কন্যা সুন্দর বাপ রাজি। তাহলে এখান থেকে আমাকে বলছে কি ক্ষার ধাতুর দুটি উদাহরণ দাও, কি তিনটি উদাহরণ দাও, কি চারটি উদাহরণ দাও, পরীক্ষায় দিল। তাহলে আমি দুটি, তিনটি, চারটি যে কটা বলবো সে কটা আমি লিখে দিতে পারবো। এরপরে কি বলছে, যে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি দীর্ঘ পর্যায় সারণীতে কত নম্বর শ্রেণীতে অবস্থান করে। ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি দীর্ঘ পর্যায় সারণীতে 2 নম্বর শ্রেণীতে অবস্থান করে। একই সঙ্গে আরো একটা প্রশ্ন আছে, ক্ষারীয় মৃত্তিকা ধাতুর বৈশিষ্ট্য লেখো। তাহলে ক্ষারীয় মৃত্তিকা ধাতুর বৈশিষ্ট্য কি আমরা মুখস্থ রাখবো না, কারণ মুখস্থ রাখার অত সময় নেই। সেই জন্য আমরা কি করব, টেকনিক। পৃথিবীটাই চলছে শর্টকাটে, তাহলে আমি কেন শর্টকাটে চলবো না, অবশ্যই শর্টকাটে চলার চিন্তা করতে হবে। কিভাবে, যে কোনো দুটি মৌল নিয়ে নিলাম, একটা নিয়ে নিলাম এমজি আর একটা নিয়ে নিলাম বিই। একটা নিয়ে করলেই হয়ে যাবে, আমি জাস্ট টেকনিক দেখাচ্ছি, এই টেকনিকে তোমরাও করবে, দেখবে একটা বৈশিষ্ট্য মুখস্থ রাখতে হচ্ছে না। তাহলে এমজি কত নম্বরে থাকে পর্যায় সারণীতে, 12 নম্বরে থাকে। এবং এই বিই কত নম্বরে থাকে, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম কত নম্বর, 4 নম্বরে থাকে। তাহলে এই যে 12 নম্বরটা, এই 12 নম্বরটা কি, অ্যাকচুয়ালি এই 12 নম্বরটা হচ্ছে ম্যাগনেসিয়ামের প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক। তাহলে আমরা কি জানি, ইলেকট্রন বিন্যাসের একটা নিয়ম জানি, সেই নিয়মটা কি আছে, 2, 8, 8, 10। তাহলে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করা হয় কোন নিয়ম অনুযায়ী, 2, 8, 8, 10 নিয়ম অনুযায়ী। তাহলে এই 12টাকে যদি আমি ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমরা কি পাচ্ছি, প্রথমে পাচ্ছি কত, 2, তারপরে কত পাবো, 8 পাবো। তাহলে 8 আর 2 কত হয়, 10 হয়, আছে কত এখানে 12, আর আমার এখানে নিয়ম কত ছিল, 8।
তাহলে প্রথমে আমার নিয়ম ছিল কত 2, এই 2 দিয়ে দিলাম। তার পরের নিয়ম ছিল কত 8, এই 8 আমি দিয়ে দিলাম। তারপরের নিয়ম কত হবে এখানে 8, কিন্তু আমার কাছে কি 8 আর আছে? নেই, কারণ আমার কাছে 8 আর 2 কত হচ্ছে 10, এখানে আছে কত 12, তাহলে আমার হাতে কত আছে আর 2। তাহলে আমি কি 8 দিয়ে দেবো, লোকের কাছ থেকে ধার করে আনবো? কত ধার করব? ধার তো করা সম্ভব না। সেই জন্য কি করব, আমার কাছে যেটা আছে সেটাই দিয়ে দেবো। কত দিলাম 2। বি এর ক্ষেত্রে দেখো, বি কত নম্বরে আছে 4 নম্বরে। তাহলে প্রথমে নিয়ম কত ছিল 2 দেওয়ার, 2 দিয়ে দিলাম। তারপরের নিয়মে কত আছে 8, কিন্তু আমার কাছে তো 8 নেই, তাহলে আমি কত দেবো 2। তাহলে দেখো এই বেরিলিয়াম হোক আর ম্যাগনেসিয়াম হোক, এই দুটি মৌলের ক্ষেত্রে কি পাওয়া যাচ্ছে, সর্ববহিস্থ কক্ষে কটা করে ইলেকট্রন পাওয়া যাচ্ছে? 2টি করে ইলেকট্রন পাওয়া যাচ্ছে। তাহলে এই যত মৌল আছে প্রত্যেকটা মৌলকে যদি এরকম ভাঙা হয় তাহলে তাদের সর্ববহিস্থ কক্ষে কটা করে ইলেকট্রন থাকবে? 2টি করে ইলেকট্রন থাকবে। সেই জন্য আমরা বৈশিষ্ট্যে কি লিখে দেব, বৈশিষ্ট্য 1 নম্বরে লিখব কি, যে ক্ষার ধাতুগুলির সর্ববহিস্থ কক্ষে দুটি ইলেকট্রন থাকে। ক্ষার ধাতুগুলির সর্ববহিস্থ কক্ষে 2টি ইলেকট্রন থাকে। এটার জন্য কি বিরাট কিছু কষ্ট হচ্ছে? আমার তো মনে হয় না যে কোনো কষ্ট হচ্ছে। আর এইভাবে যদি একবার শেখা যায় না, 11-12 সায়েন্সটা একদম রকেট গতিতে যাবে। সেই জন্য বারবার বলছি যে এই সিস্টেমটাকে ফলো করতে হবে। 2 নম্বর বৈশিষ্ট্য কি লিখলাম, 2 নম্বর বৈশিষ্ট্য, যদি কোনো মৌলের সর্ববহিস্থ কক্ষে 1, 2, 3 থাকে তাহলে যোজ্যতা কত হবে? যোজ্যতাও হবে কত 1, 2, 3। তাহলে 1, 2, 3 থাকলে যোজ্যতা হবে কত 1, 2, 3। সেই জন্য লিখে দিচ্ছি কি, ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলির যোজ্যতা সমান 2। 3 নম্বর বৈশিষ্ট্য কি লিখবো, 3 নম্বর বৈশিষ্ট্য, যদি কোনো মৌলের সর্ববহিস্থ কক্ষে 1, 2, 3 থাকে তাহলে কি হবে ধাতু, যদি 5, 6, 7 থাকে তাহলে কি হয় অধাতু। যেহেতু 1, 2, 3 থাকলে কি হবে ধাতু, যে এখানে কত আছে 2, তাহলে কি হবে ধাতু। এর ক্ষেত্রেও কি হবে 2 আছে ধাতু, তাহলে সব কটা মৌলই কি হবে ধাতু। সেই জন্য আমরা লিখছি কি, ক্ষারীয় মৃত্তিকা ধাতুর সমস্ত মৌলই ধাতু। তাহলে ক্ষারীয় মৃত্তিকা ধাতুর সমস্ত মৌলগুলোই কি হবে ধাতু হবে। 4 নম্বর বৈশিষ্ট্য কি লিখলাম, 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, যাদের সর্ববহিস্থ কক্ষে 1, 2, 3 থাকবে তারা কি করবে ইলেকট্রন বর্জন করবে, বর্জন করে কি হবে ক্যাটায়নে পরিণত হয়। সেই জন্য এখানে লিখছি কি, ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি 2টি ইলেকট্রন, ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি 2টি ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে পরিণত হয়। যেহেতু এখানে কত আছে 2 আছে, তাহলে 2টি ইলেকট্রন কি করবে বর্জন করবে, বর্জন করে কি হবে ক্যাটায়নে পরিণত হবে। আমাকে লিখতে বলবে কটা, 2টি বৈশিষ্ট্য, এখানে লিখে দিচ্ছি কটা 4টি বৈশিষ্ট্য। তাহলে বই পড়ার কি আর কোনো দরকার আছে? আমার তো মনে হয় না যে বই পড়ার দরকার আছে। জাস্ট সিস্টেমটা বুঝে নাও, বুঝে নিয়ে পরীক্ষার খাতায় হুবহু লিখে দাও। যাদের এই সিস্টেমটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে, আমার মনে হয় কিছু কিছু ছাত্রছাত্রী এটা অসুবিধা হবে, কারণ কি তাদের ক্ষেত্রে এই ইলেকট্রন বিন্যাসের নীতিটা হয়তো জানা নেই, এবং যোজ্যতা, ক্যাটায়ন, অ্যানায়ন এবং ধাতু অধাতু এই সিস্টেমটা জানা নেই। খুব শীঘ্রই এই সিস্টেমের উপর ভিডিও আসবে, সেখান থেকে তোমরা ওই ভিডিওটা আগে দেখে নেবে, তারপরে পর্যায় শ্রেণীটা দেখবে, অবশ্যই আর কোনো সমস্যা থাকবে না।
11 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো 4টি সন্ধিগত মৌলের নাম লেখো এবং একই সঙ্গে দেওয়া আছে কি সন্ধিগত মৌলগুলির পর্যায় সারণীতে কত নম্বর শ্রেণীতে অবস্থান করে এবং সন্ধিগত মৌলের বৈশিষ্ট্য লেখো। তাহলে 4টি সন্ধিগত মৌলের নাম কি হবে? সন্ধিগত মৌল মনে রাখার একটা দুরন্ত সিস্টেম আছে। সিস্টেমটা কি শুনতেও ভালো লাগবে, পড়তেও ভালো লাগবে। सुनो तुम विवाह कर लो मुझसे फिर कोई नहीं कहेगा जानो ये जिंदगी नहीं मोहब्बत तुम्हारी रो रो कर पुकारेगी आज चांदनी। এই সিস্টেমে পড়লেও সন্ধিগত মৌল মনে থাকবে, কিন্তু সিস্টেমটা অনেকটা বড় হয়ে যাচ্ছে বলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে, তাই ওই সিস্টেমটা দেখাচ্ছি না। ওই সিস্টেমের একটা স্পেশাল ভিডিও অবশ্যই আসবে। আজ যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এসসি ব্যক্তি টিআইবি প্রাইজ পেয়েছেন ক্রোমিয়াম আবিষ্কারের ফলে। তাহলে এসসি ব্যক্তি টিআইবি মানে টিআইবি প্রাইজ পেয়েছেন ক্রোমিয়াম আবিষ্কারের ফলে। স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম। আমাকে বললো কি 4টি সন্ধিগত মৌলের নাম, তাহলে 4টি সন্ধিগত মৌলের নাম লিখে দিলাম, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম। একই সঙ্গে আরো একটা প্রশ্ন আছে কি সন্ধিগত মৌলগুলি পর্যায় সারণীতে কত নম্বর শ্রেণীতে অবস্থান করে? সন্ধিগত মৌলগুলি পর্যায় সারণীতে 3 থেকে 12 নম্বর শ্রেণীতে অবস্থান করে। এর পরের প্রশ্ন কি আছে? সন্ধিগত মৌলের বৈশিষ্ট্য লেখো। তাহলে সন্ধিগত মৌলের বৈশিষ্ট্য কিভাবে লিখবো? সেই একই রকম সিস্টেমে লিখে দেবো। তাহলে দেখো এই এসসি কত নম্বরে থাকে? এসসি 21 নম্বরে অবস্থান করে। এই টিআই টাইটানিয়াম 22 নম্বরে অবস্থান করে, ভ্যানাডিয়াম 23 নম্বরে অবস্থান করে, তারপর হচ্ছে ক্রোমিয়াম 24 নম্বরে অবস্থান করে। তাহলে দেখো এই এসসি এর যদি ইলেকট্রন বিন্যাস করা হয় তাহলে কি হবে? 21টা হচ্ছে তার ইলেকট্রন সংখ্যা। এই 21টাকে যদি আমি ভেঙে দিই তাহলে আমি কি পাবো? প্রথমে 2 পাবো, তারপরে কত পাবো? 8 পাবো, তারপরে আবার 8 পাবো। তাহলে 8 আর 8 16 আর 2 18, 19 20 21, পরে আছে কত? 3, তাহলে বসিয়ে দিলাম 3। এরপরে দেখো টিআই টাইটানিয়ামটাকে যদি আমি ইলেকট্রন বিন্যাস করি তাহলে টাইটানিয়ামের ইলেকট্রন সংখ্যা কত? 22। সেই 22টাকে আমরা কি করব? ভেঙে দিচ্ছি। ভেঙে দিলে কি পাবো? প্রথমে 2, তারপরে কত? 8, তারপরে আবারও 8, তারপরে কত পড়ে থাকছে? 8 আর 16 আর 2 18, 19 20 21 22, কত পড়ে থাকছে? 4। তাহলে একটা মৌলের ক্ষেত্রে আছে 3, একটা মৌলের ক্ষেত্রে আছে 4। দেখো এখানে ইলেকট্রন বিন্যাস করার পরে আমি সন্ধিগত মৌলের বৈশিষ্ট্য কি লিখতে পারবো? এখানে দেখতে পাচ্ছি কি এক একটা মৌলের সর্বস্থ কক্ষে এক এক রকম ইলেকট্রন আছে, সেই জন্য আমি 1 নম্বরে লিখছি কি বিভিন্ন রকম যোজ্যতা প্রদর্শন করে। তাহলে এক একটা মৌলের যোজ্যতা কি হবে? এক এক রকম হবে, সেই জন্য লিখে দিলাম কি বিভিন্ন রকম যোজ্যতা প্রদর্শন করে। 2 নম্বরে লিখতে পাচ্ছি কি সন্ধিগত মৌলগুলি রঙিন জটিল যৌগ গঠন করে। তাহলে সন্ধিগত মৌল থেকে যত যৌগ উৎপন্ন হবে সবটাই কি হবে? রঙিন এবং জটিল যৌগ। 3 নম্বর কি বলছি? পারদ ছাড়া, এইচজি ছাড়া সমস্ত সন্ধিগত মৌলগুলি কঠিন ধাতু হবে। পারদ ছাড়া সমস্ত সন্ধিগত মৌলগুলি কঠিন ধাতু। আজকের পাঠে থাকছে এতটুকুই। এর পরবর্তী পাঠ খুব শীঘ্রই আসতে চলেছে এবং প্রত্যেকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেল আইকনটাকে দাবিয়ে রাখো।